আচ্ছা, আগের দিন অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো শেষ করে দিলাম। আমরা আজকে পড়বো কি জল। তো তোরা একটা যে নাম শুনেছিস কি, জলই জীবন, সবাই শুনেছিস জলই জীবন। তার অনেক কারণ আছে, বিভিন্ন রকম কারণ আছে কেন জলকে জীবন বলা হয়। না, অনেকে আবার প্রথমে মনে করে কি, যা সর্বপ্রথম পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয় বা প্রাণী যে দেখা গিয়েছিল সেটা কোথায় দেখা গিয়েছিল, না জলের মধ্যেই দেখা গিয়েছিল। এবারে এই যে জল, সেটা হচ্ছে প্রত্যেকের জীবের জীবন ধারণের জন্য জল কি একটা অপরিহার্য একটা উপাদান। যেমন কি, যেমন তো খাদ্যবস্তুর পাচন বা রেচন বা পুষ্টি উপাদানের পরিবহন, এইগুলো কি সব কিছুই জলের ওপর নির্ভরশীল। আবার তোরা দেখতে পাবি যে হয়তো সবাই দেখে থাকিস, শরীর থেকে যখন ঘাম হিসাবে বের হয় তখন কি হয়, জলের নির্গমন হয় এবং তার মাধ্যমে কি হয়, যে বিভিন্ন পদার্থগুলো বেরিয়ে আসে। তো এইভাবে প্রচুর পরিমাণের অপরিহার্য একবারে এও রয়েছে জল, সেই জন্য জলকে জীবন বলা হয়। এইবারে জলের অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেইগুলো হচ্ছে কি জলকে অনেকটা গুরুত্ব করে তোলে। যেমন ধর আপেক্ষিক তাপ, কি বললাম, যেমন আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আমি প্রথমে বলবো যে আপেক্ষিক তাপ কী, তারপরে আমি বলবো তার গুরুত্ব কী। তারা মানে এর এর যে বৈশিষ্ট্য বা এর যে কীভাবে ব্যবহার হয় সেটা অনেকেই জানিস, কিন্তু কেন ব্যবহার হয় সেটা হয়তো অনেকে জানিস না। দেখে থাকবি, দেখবি অনেকে হট ওয়াটার ব্যাগ ব্যাগ নিয়ে সেখানে জল করে কি জলকে গরম করে দেখবি সেঁক দেয় অনেকে অনেকেই দেখে থাকিস যে একটা ব্যাগের মধ্যে দিয়ে তার ভেতর জল পুরে দেয়, সেটাকে গরম করে সেঁক দেয়। অনেকেই দেখে রেখেছিস, মানে অনেকেই দেখেছিস বা হয়তো ঘরে নিজেরাও করেছিস, কিন্তু কেন দেওয়া হয় সেটা অনেকে জানিস না। সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ জিনিসটা কি, আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে না 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা যে কোনো উষ্ণতারই হোক, তা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে বলছে আপেক্ষিক তাপ। এর একক হয় জুল পার কেজি কেলভিন, মনে রাখিস, শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে। এবার এই জলের আপেক্ষিক তাপ কী হয়, অনেক বেশি হয়। অনেক বেশি হওয়ার ফলে কি হয় না, এর উষ্ণতাটা বাড়তে অনেক তাপের দরকার হয়। এবারে অনেক তাপের যেমন দরকার হয়, এর ঠান্ডা হতে ঠিক একই রকমভাবে অনেক দেরি করে ঠান্ডা হয়। জল ঠান্ডা হতে অনেক দেরি লাগে, সেই জন্য সেঁক দেওয়ার সময় ভেতরে ব্যাগের ভেতরে মানে হট ওয়াটার ব্যাগ বা যাই বল, তার ভেতরে কী হয়, জল পোড়া হয় যাতে এটা অনেকক্ষণ ধরে গরম থাকে। সেই জন্য তো বোঝা গেল যে জল কেন ব্যবহার হয়, জলের গুরুত্বটা কি। অন্য কিছু ব্যবহার করতে পারিস কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে, জল হলে অনেকক্ষণ থাকবে। 1 নম্বর। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্গ। এই নাম দুটো অনেকেই শুনেছিস মনে হয়। হিমাঙ্ক মানে কি, হিমাঙ্ক মানে কিছুই না, যেখানে জলটা জমে বা তরল পদার্থটা জমে বরফে হয়ে যাবে সেটাকে বলে হিমাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে কি, যেখানে তরলটা হয়ে কী হয়ে যাবে, বাষ্পে পরিণত হয়ে যাবে, তাকে বলে স্ফুটনাঙ্ক। এবার জলের ক্ষেত্রেও সবাই জানিস যে 0 ডিগ্রির নিচে হলে হিমাঙ্ক মানে বরফ হয়ে যায় জল জমে, আর যদি 100 ডিগ্রির ওপরে হয়ে যায় তখন কী হয়, জলটা বাষ্পে পরিণত হয়ে যায়। কারণ তোরা যখনই রান্না হয় বা রান্না হওয়ার সময় তোরা দেখতে পাস স্ফুটনাঙ্ক। আবার যখন তোরা ফ্রিজ, এখন তো প্রায় সবার ঘরে ফ্রিজ আছে, ফ্রিজে দেখতে পাস কি হিমাঙ্ক। কারণ দেখতে পাস যে জল দিয়ে রেখে দিস, বরফ করে খাস, বা কিছু হলে বরফ ঠান্ডা থাকে বরফ করে নিস। আর স্ফুটনাঙ্ক কি, যখন তুই দিস তখন জলটা ফুটে বাষ্পে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে কি হিমাঙ্ক আর স্ফুটনাঙ্ক জলের, কারণ আমরা জলের ক্ষেত্রে আলোচনা করছি। আচ্ছা, এবারে আরেকটা জিনিস মনে রাখ, যেটা জলের আপেক্ষিক তাপ কত হচ্ছে, 4200 জুল পার কেজি কেলভিন। জলের আপেক্ষিক তাপ এসআইতে 4200 জুল পার কেজি কেলভিন। এটা কিন্তু তোদের শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে, শর্ট কোশ্চেন, লং কোশ্চেনে পড়বে না, শর্ট কোশ্চেন পড়ে। আচ্ছা, হিমাঙ্ক স্ফুটনাঙ্ক হয়ে গেল। আরেকটা হচ্ছে, এটাও তোরা অনেকে জানিস, কৈশিকতা বা কৌশিকতা, এরকম টাইপের একটা নাম। কৈশিকতা, নামগুলো যদি 1 2 3 আর এটা 4, এগুলো কিন্তু তোদের জাস্ট জানার জন্য, এগুলো খুব একটা কোশ্চেন পড়বে না। শুধু যেই কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে এইটা, জলের আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কেজি কেলভিন। আর খুব একটা কোশ্চেন এখান থেকে পড়বে না, যতটা পড়ালাম আমি।
এইগুলো শুধু জাস্ট জেনে রাখার জন্য, আর তোরা জানিস অলরেডি, আমি শুধু তোকে এক্সপ্লেন করছি, জাস্ট মানে ব্যাখ্যা করছি আর কি, বর্ণনা দিচ্ছি। কৈশিকতাও তোরা জানিস। কৈশিকতা কি না, তোরা যখন দেখবি অনেকেই হয়তো কী হয়, তুলসী তলায় বা যেখানে ঠাকুর থাকে সেখানে প্রদীপ জ্বালায় বা এইসব করে। তো যখন প্রদীপ জ্বালাস বা অন্য কিছু যাই হোক, সেখানে দেখে দেখবি হয়তো যখন প্রদীপ জ্বালাস বা ধর মানে কী বলবো এটাকে, লণ্ঠন যাই জ্বালাস, প্রদীপ আঁকতে পারছি না, যাই হোক কিছু এটা এরকম ধরনের, নিচে তেল থাকে, এখানে একটা সলতের মতো থাকে, এই সলতেটা জ্বলতে থাকে তারপরে, তাই না? এটাতে প্রদীপের মতো, এটাতে প্রদীপ, নিচে তেল থাকে, একটা সলতে থাকে, এই সলতের পাশে দিয়ে দিলে তখন কি হয়, তেলটা এই সলতে দিয়ে আস্তে আস্তে যেতে থাকে, দিয়ে কি হয়, আগুন জ্বালালে ওই উপর প্রান্তটায় আগুন জ্বলতে থাকে। তো এই যে তেলটা ওই সলতেটার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, এই জিনিসটাকে বলে কৈশিকতা। আর একই রকমভাবে জলের মধ্যেও দেখা যায়। তার কোথায় দেখতে পাবি, যে এত যে গাছ থাকে, তো যাই কিছু থাকে, গাছে মানে জল কোথায়, ওপরে দিস, জল কোথায় থাকে, মাটির নিচে। তো গাছের শেকড় বা যে অংশগুলো থাকে তারা কি করে, জলকে এক জায়গা থেকে অন্য জায়গায় জলগুলোকে নিয়ে যায়। এ হলো। আরেকটা যেটা আছে সেটা কি, এইটা একটু পড়ে রাখিস, এইটা একটু পড়ে রাখিস। জলকে বলা হয় কি, সর্বজনীন দ্রাবক। আগের যে তিনটা বললাম খুব একটা পড়ার দরকার নেই, 2-3টা পয়েন্ট মনে রাখবি। আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কেজি কেলভিন। হিমাঙ্ক কত জলের, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যেগুলো তোরা অলরেডি জানিস, আশা করি জানিস, জানি না, এবার অনেকে হয়তো নাও জানতে পারে, বাট আশা করি জানিস। ঠিক আছে, আচ্ছা। এবার যেটা বলবো, সর্বজনীন ধ্রুবক। সর্বজনীন দ্রাবক কেন বলা হয়, জলকে সার্বজনীন দ্রাবক কেন বলা হয়, এই কোশ্চেনটা 2 নম্বরের আসতে পারে। কেন বলা হয়, তার কারণ হচ্ছে জলের মধ্যে কি থাকে, জলের মধ্যে কি থাকে, আয়নীয়, আচ্ছা অন্য কোনো একটা নেই, আয়নীয় ও সমযোজী আয়নীয় ও সমযোজী উভয় প্রকৃতির কি থাকে, উভয় প্রকৃতির কঠিন বল, তরল বল বা গ্যাসীয় বল, গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়। তাহলে বোঝা গেল না সর্বজনীন দ্রাবক কেন বলা হয়, তার কারণ কি না, এর মধ্যে আয়নীয় বল বা সমযোজী বল, মানে উভয় প্রকৃতির যৌগই, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, তাতে কী হয়, সবাই দ্রবীভূত হয়। আর কি হয়, এর মধ্যে অ্যাসিড, ক্ষারক, লবণ বা তুই যেই জাতীয় যৌগগুলোই বল, সবগুলোই কী হয়, সহজেই দ্রবীভূত হয়। অ্যাসিড, ক্ষারক, নিচেরগুলো হয়তো দেখতে পাচ্ছি, জানি না দেখতে পাচ্ছিস কি না, ও লবণ সবই দ্রবীভূত হয়। বোঝা গেল? তাহলে সর্বজনীন দ্রাবক জলকে বলা হয় কেন, তার কারণ হচ্ছে জলের মধ্যে আয়নীয় ও সমযোজী উভয় প্রকৃতির যৌগই কী হচ্ছে, দ্রবীভূত হয়, এবং এতে কী হয়, অ্যাসিড, ক্ষারক ও লবণ সবই প্রায় অবশ্যই প্রায় সবই দ্রবীভূত হয়। সেই জন্য জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। এবার কেউ যদি পারিস এর মধ্যে 2-3টা উদাহরণ দিয়ে দিতে পারিস, মানে যেমন ধর গ্লুকোজ, চিনি, বিভিন্ন অ্যাসিডের উদাহরণ দিয়ে দিতে পারিস যেগুলো দ্রবীভূত হয়। এবারে তোরা সবাই জানিস যে জল যে আছে আমাদের, সেটা তো সবাই জানিস, এই যে আমাদের জল, সেই পৃথিবীর 70% জল, 30% স্থল, এগুলো ছোটোবেলা থেকে পড়ে এসেছিস। এবারে এই যে যাই জল থাকুক পৃথিবীর মধ্যে, যতটাই জল আছে বেশিরভাগটাই কি, সমুদ্রের লবণাক্ত জল, প্রায় 97%। আচ্ছা নেক্সট পেজে যাই।
এটাও তো অনেকে হয়তো শুনেছিস যে 97% জলই কি সমুদ্রের জল, অনেকেই শুনেছিস তোরা। বাকি থাকলো কত? 3%। এই 3%-এর মধ্যে এবার 2%-এর মতো জল কোথাকার? বিভিন্ন হিমবাহে, মানে আন্টার্কটিকাতে যে আছে ওই যে হিমবাহে বা গ্লেসিয়ার যেগুলোতে, সেইগুলোতে 2% রয়ে গেছে, ঠিক আছে। আর বাকি থাকলো কত? 1%। তাহলে আমাদের যে প্রয়োজনীয় জল যেগুলো বল, পুকুরের জল বল বা এই যে ঝর্ণা নদী এর জল বল, মানে যেগুলো কি হচ্ছে আমাদের কাজে লাগবে, বা ভূগর্ভস্থ জল বল যেগুলো মাটির নিচ থেকে আমরা তুলি, সেইগুলো কি 1%, মানে আমাদের উপযোগী জল কত? 1%। বোঝা গেল? এটা কি হচ্ছে আমাদের উপযোগী। যেগুলো আমরা খাই বা বিভিন্ন রকমভাবে আমাদের উপকার করে, সেটা হচ্ছে কি 1% জল। পৃথিবীর 1% জল আমাদের উপকারে লাগে। আর সমুদ্রের জল থেকে থুড়ি না খাস, তুই খাস তো না সমুদ্রের জল, বা আন্টার্কটিকা যে হিমবাহে যেগুলো আছে সেগুলো তুই জানতে পারবি না। এবারে এই 1% জল উপযোগী, ঠিক আছে। এবারে এই যে 1% জল উপযোগী, যাই হোক 1% অনেকটাই, যেগুলো আমরা শেষ করতে পারি না। এই যে উপযোগী, তার মানে কেন উপযোগী বলবো আমরা, কেন মানে কেন ওই জলটা খাবো, তার জন্য কী হবে, নিশ্চয়ই কিছু গুণাগুণ আছে। মানে ধর, মানে কি বলবো, তোর কি পুকুরের জল কি খেয়ে নিস? খাস না তো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে খাওয়ার যে জল, মানে আমাদের পানের যে উপযোগী, তার জন্য কী হচ্ছে কিছু নির্দিষ্ট গুণাগুণ আছে। যেমন ধর, গুণাগুণের মধ্যে এইগুলো খুব একটা পরীক্ষায় আসবে না, বাট জেনে রাখা ভালো আর কি। গুণাগুণের মধ্যে যেমন হচ্ছে কি, হেডিং করে দিই, পানীয় জলের গুণাগুণ। মানে মোটামুটি কি একটা দেখে হ্যাঁ বুঝবো যে হ্যাঁ এটা খাওয়ার পক্ষে উপযোগী মোটামুটি। তারপরে তো আরও আছে অনেক কিছু, আমি জাস্ট দেখেই যে বোঝা যাবে যে হ্যাঁ এটা খাওয়া যেতে পারে জলটা। 1 নম্বর কি, পানীয় জল অবশ্যই বর্ণহীন, আর কি গন্ধহীন, স্বাদহীন ও কী হতে হবে, স্বচ্ছ, মানে পরিষ্কার, স্বচ্ছ হতে হবে। 1, 2। তাহলে এবার বুঝতেই পারছিস, কেউ যদি ধর একটা নালার জল তোকে দিয়ে দিতে, খাবি? তার কারণ কি? কারণ তুই বুঝতেই পারছিস নালার জল কী হচ্ছে, বর্ণহীনও নয়, গন্ধহীনও নয়, সব এর মধ্যে কোনোটাই পড়ে না, সোজা কথা। কারণ নালার জল কী হচ্ছে, তার একটা বর্ণ আছে, বেশি কালা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, কিছু রং হয়ে গেছে। আর গন্ধ তো তুই মানে দূর থেকে গেলেই বুঝতে পারবি এটা নালার জল বা ড্রেনের জল, বুঝতেই পারবি। তাহলে তুই বুঝতে পারছিস যে নালার জল খাওয়া যাবে না, তার কারণ প্রথমের কোনোটাই তো পড়ে না। বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর। 2 নম্বর কি, এতে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা থাকা যাবে না, ঠিক আছে। তাহলে কী হলো, 2 নম্বর পয়েন্টটা কি না, এতে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থাকা যাবে না। কারণ বুঝতে পারছিস ব্যাকটেরিয়া বা এইসব যদি থাকে, তুই খেলে তো শরীর খারাপ হবেই, রোগ হবে, শরীর খারাপ হবে। 2 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে বিষক্রিয়া সৃষ্টিকারী ক্ষতিকারক লবণ থাকা যাবে না। 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল। 1 নম্বর পয়েন্টটা কী বলবো, চোখে থেকে বুঝে যাবি তুই যে হ্যাঁ এটা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, স্বচ্ছ, তুই বুঝে যাবি চোখে থেকে।
কিন্তু 3 নম্বর পয়েন্টটা তোকে টেস্ট করতে হবে, মানে যেখানে তার জলের টেস্ট হয় বা এ হয় সেখানে তোকে টেস্ট করতে হবে, নাহলে তুই বুঝতে পারবি না। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে খুব ভাইটাল এখন যেটা হচ্ছে, আর যেখানে কি হয় বিভিন্ন ক্ষতিকারক লবণ থাকে, যেমন বলে না যে জলের আর্সেনিকের পরিমাণ বেড়ে যাচ্ছে, লোহার পরিমাণ বেড়ে যাচ্ছে, এই যে এই জিনিসগুলো হচ্ছে খুব ভাইটাল জিনিস, যার প্রভাবে কি হয় জলটা তো ভালো না হলোই, কিন্তু এতে কি হয় অনেক রোগ হয়, অনেক রোগ সৃষ্টি হয় এর মধ্যে। সেই জন্য 3 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল। এইগুলো হচ্ছে পানীয় জলের গুণাগুণ, এইগুলো থেকে হতে হবে আর কি। আচ্ছা, এবারে প্রতিটা দেশেই কী হয়, এইগুলো তো নর্মাল গুণাগুণ, মানে যে কোনো দেশেই তুই যা বা যে কোনো কন্টিনেন্টে যা, যেখানে যা এইগুলো তোকে হতে হবে। এবারে কি হয় এইগুলো দেখে, মানে জাস্ট দেখে, এবারে কি হয় না বিভিন্ন দেশের জন্য কি হয় তারা একটা নির্দিষ্ট একটা অনুমোদিত মান করে রেখেছে, মানে জলের পিএইচ কত হতে হবে, তার মধ্যে ক্লোরাইড কত থাকতে হবে, তার মধ্যে অক্সিজেন কতটা থাকবে, তার মধ্যে আর্সেনিক কতটা থাকবে, ফ্লুরাইড কতটা থাকবে, এইগুলো হচ্ছে কি একটা নির্দিষ্ট মান তারা এঁটে দিয়েছে। যে আমি বলছি, যেমন অন্য একটা কারেন্ট লিখি, যেমন বলছি জলের পিএইচ, দেখ অ্যাকচুয়ালি তো বলি যে জলের পিএইচ কত 7, কারণ জলটা হচ্ছে প্রসম 7, কিন্তু কি হয় অ্যাকচুয়ালি একবারে নিট 7 হয় না খুব একটা, এপাশ ওপাশ থাকে। সেই জন্য মানে ইন্ডিয়াতে বা ভারতে এর মানটা কত, পিএইচের মানটা কত 6.5 থেকে 8 বা 8.5, যে এর মধ্যে যদি জলের পিএইচ হয় তাহলে ঠিক আছে। এটা 7 নেই, কিন্তু মানে 7 নেই বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট 7 নেই, 7-এর এপাশেও আছে 7-এর ওপাশেও আছে, বুঝতে পারছিস? তাহলে মোটামুটি 6.5 পর্যন্ত থাকলে বোঝা যাবে যে জলটা মোটামুটি ঠিক আছে, খাওয়া যাবে, মানে উপযোগী আর কি। কিন্তু যদি 6.5-এর নিচে চলে আসে তখন কী হবে, জলে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে, যেটা পানের উপযোগী নয়। এটাই হচ্ছে পয়েন্ট। একইভাবে ওপাশে যদি 8 বা 8.5-এর থেকে বেড়ে যায় তখন কী হবে, জলটা ক্ষার বলে গণ্য হবে, যেটা হচ্ছে পানের উপযোগী হবে না। সেই জন্য জলের পিএইচ কি ইন্ডিয়াতে মোটামুটি 6.5 থেকে 8 বা 8.5 এরকম টাইপের, এর মধ্যে হলে সেটা গ্রহণযোগ্য, এর বাইরে হলে হবে না। একই রকমভাবে হচ্ছে অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন বা O2, যাই হোক, এটা কি হচ্ছে এই যে দ্রবীভূত অক্সিজেন, যেটা হচ্ছে কি জলের মধ্যে দ্রবীভূত থাকে, সেটা কি ন্যূনতম 4 থেকে 6 mg পার লিটার এটা থাকতেই হবে, মিনিমাম থাকতে হবে। এর থেকে বেশি হলে ঠিক আছে, বাট মিনিমাম যেন এটা থাকে 4 থেকে 6 mg পার লিটার। নেক্সট যে দুটো জিনিস, এই দুটো জিনিসের শর্ট কোশ্চেন খুব আসে, আর এইগুলোই তোরা বেশি শুনিস, শুনেছিস হয়তো অলরেডি, ফ্লুরাইড আর আর্সেনিক। দেখ একবারে যে থাকবে না তা নয়, কিছুটা মাত্রা থাকে, কিন্তু সেই মাত্রাটা যদি বেড়ে যায় নর্মালের থেকে সেটা হচ্ছে খারাপ। যেমন ফ্লুরাইডের মাত্রা এটা কি হচ্ছে 1 mg পার লিটার থাকে। এবার এর থেকে যদি কম হয় কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হলে অসুবিধা। তখন কি হয়, ওই জল খেলে তখন একটা রোগ হয় যেটার নাম হচ্ছে ফ্লুরোসিস, আমি লিখছি। আর আর্সেনিক একই রকমভাবে, আর্সেনিকের মাত্রা কতটা থাকে 0.01 থেকে 0.05 mg পার লিটার, এটা হচ্ছে নর্মাল, মানে এর মধ্যে থাকলে ঠিক আছে, অসুবিধা নেই কোনো, কিন্তু এর বাইরে হলে অসুবিধা। আচ্ছা, ফ্লুরাইডের জন্য রোগটা কি, ফ্লুরোসিস, এইটা হচ্ছে রোগ। আর এটা হচ্ছে কি হয়, আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুট ডিজিজও হয়, ব্ল্যাক ফুট ডিজিজ। তার মানে হচ্ছে যখন জলের মধ্যে কি হয় না আর্সেনিক, ফ্লুরাইড এগুলো থাকে, ডিজিজ মানে রোগ, ব্ল্যাক ফুট ডিজিজ, রোগটার নাম ব্ল্যাক ফুট ডিজিজ। মানে হচ্ছে যদি ফ্লুরাইড 1 mg পার লিটার যেটা লেখা আছে এখানে,
1 mg/লিটার যদি ফ্লুইড থাকে সেটা হচ্ছে নর্মাল, মানে এর থেকে কম হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ফ্লুইডের মাত্রা এর থেকে বেশি হয়ে যায়, মানে 2 mg/লিটার, মানে 1 লিটার অর্থাৎ 2 mg, 3 mg, 4 mg আছে, তখন জিনিসটা কিন্তু ক্ষতিকর, যার প্রভাবে কি হতে পারে, ফ্লুরোসিস রোগ হতে পারে। ফ্লুরোসিস, তোকে বলবে যে ফ্লুরাইডের অভাবে কোন রোগ হয়, তোকে অ্যান্সার দেবে ফ্লুরোসিস। বা বলতে পারে ফ্লুরাইডের নর্মাল মাত্রা ইন্ডিয়াতে কত, 1 mg/লিটার। একই রকমভাবে আর্সেনিকের নর্মাল মাত্রা কত, 0.01 থেকে 0.05 mg প্রতি লিটারে 0.01 থেকে 0.05 মিলিগ্রাম। যদি এর থেকে বেশি হয়, এটা হচ্ছে নর্মাল, মানে ওটা থাকলে কোনো অসুবিধা খুব একটা হয় না। ওর থেকে যদি বেশি হয় তার হবে কি হয় না, পায়ে, আমি পরের দিন পড়বো আমরা আরও মানে ডিটেলসে। যাই হোক, রোগটার নাম শুধু মনে রাখিস, ব্ল্যাক ফুট ডিজিজ। এই রোগটা হয়, যেটা শর্ট কোশ্চেন খুব আসে, ব্ল্যাক ফুট ডিজিজ। আচ্ছা, এবারে দেখবো আমরা নেক্সট পেজে গিয়ে দেখি। এবারে আমরা দেখবো কি না, আমরা যে পানীয় জল খাই তাতে কী হয়, ওই যে বললাম বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে, বিভিন্ন লবণ থাকতে পারে, এবারে বিভিন্ন ধর আর্সেনিক, ফ্লুরাইড এগুলো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এবারে ওই যে জলটা, সেটাকে বিশুদ্ধ করবো কীরকম, মানে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল হচ্ছে কি তৈরির পদ্ধতি বা প্রস্তুতির পদ্ধতি, যেটা ইচ্ছে বলতে পারিস। এইগুলো হচ্ছে তোকে বানিয়ে লিখতে হবে। একটা জিনিস মনে রাখিস, যেইগুলো হচ্ছে সংজ্ঞা বা এরকম টাইপের কিছু, সেইগুলো তো হচ্ছে কিছু টু দ্য পয়েন্ট লিখতে হবে, অ্যান্সার টু দ্য পয়েন্ট। মানে কি প্রায় যেন একই থাকে যতটা চেষ্টা করবি, কিন্তু যেইগুলো ধর বানানো জিনিস, মানে তোকে বানিয়ে লিখতে হবে, সেটা আমি বলছি, বললেই বুঝতে পারবি আর কি। যেমন হচ্ছে কি স্ফুটন প্রক্রিয়া, স্ফুটন প্রক্রিয়া। এইগুলো আমার লেখার কিছু নেই, আমি জাস্ট জিনিসটা বলে দেবো, তোকে বানিয়ে লিখতে হবে। স্ফুটন প্রক্রিয়া কি, কিছু না, একটা যে কোনো একটা নিলি হট প্যান, কী বলে এটাকে, হট প্লেট না কি বলে, সসপ্যান না কি সেটা বলে, যাই হোক কোনো একটা বিকার নিবি আর কি, যেটাতে কড়া নিতেও পারিস, যেটা ইচ্ছে নিতে পারিস। সেখানে কী করবি, জল ঢালবি, জল ঢেলে সেটাকে কী করবি, গরম করবি, ফোটাবি। এটাই হচ্ছে স্ফুটন প্রক্রিয়া। ফোটালি, ফুটিয়ে ঠান্ডা করলি, সেটাকে খেয়ে নিলি, এটাই হচ্ছে কি স্ফুটন। কিছুতে একটা জল ঢাললি, যেটা ইচ্ছা তোর ঘরে থাকবে, যেখানে সোজা কথা জল গরম করবি আর কি, কোনো একটা পাত্র নিবি যেটার সাথে জল গরম করা যায় আর কি, তুই যেটা ইচ্ছে নিতে পারিস। সেটা নিলি, জল গরম করলি, জল গরম করে ঠান্ডা করে দিলি, তখন কি হয় না, ওই জলের মধ্যে যে ব্যাকটেরিয়া বা যেগুলো থাকে সেগুলো কি হয়, মারা যায়। তারপরে কি হলো, জলটা জীবাণুমুক্ত হয়ে গেল, সেটাকে ঠান্ডা করে খেয়ে নিলি, হয়ে গেল। বোঝা গেল? তাহলে বোঝা গেল যে ব্যাকটেরিয়া যে শব্দটা, ওইটাকে রাখতে হবে, ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো মারা যায়। এবারে এর কিছু কী হয়, ত্রুটিও আছে। মানে কী ত্রুটি হয়, তোকে তো এক্ষুনি যেটা বললাম, যে এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। তুই জল নিলি, গরম করলি, যে ব্যাকটেরিয়াগুলো থাকে প্রায় মারা যায়, জলটা জীবাণুমুক্ত হয়ে গেলে খেয়ে নিলি, সবথেকে সহজ প্রক্রিয়া এটা। কিন্তু এর কি হচ্ছে, কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি আছে, এর কিছু ত্রুটি আছে। কী ত্রুটি? ত্রুটিও খুবই সহজ না। কী ত্রুটিগুলো কি না, এই যে ব্যাকটেরিয়াগুলো বললাম যে মারা যায়, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কি হয় 100 ডিগ্রিতেও মারা যায় না। বোঝা গেল? কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো 100 ডিগ্রিতেও মারা যায় না। সেই ব্যাকটেরিয়াগুলো কি কি? বলছি, প্যাথোজেনিক যে জীবাণুগুলো থাকে সেইগুলো অনেক জিনিস থেকে যায়, সেইগুলো তাহলে কী হলো, তাহলে মারা না গেলে কী হবে, তারা কী হবে, যে এইগুলো থাকলো তারা রোগ সৃষ্টি করতে পারলো। এবারে আরও একটা যেটা হয়, এটা তো 1 নম্বর গেলই। আরও একটা জিনিস যেটা হলো 2 নম্বর, না জলে কী হচ্ছে, অনেক কী থাকে না, খনিজ বিভিন্ন থাকে, বিভিন্ন খনিজ লবণ থাকে, যেগুলো হচ্ছে কি আমাদের শরীরে বা স্বাস্থ্যের পক্ষে যেগুলো ভালো। তো গরম যখন করে দিস তখন কি হয় না, সেই সব খনিজ যেইগুলো শরীরের পক্ষে ভালো, সেইগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। বোঝা গেল? তাহলে যেই সমস্ত খনিজ
এটা ব্যাকটেরিয়া লিখছি, শরীরের পক্ষে ভালো বা স্বাস্থ্যের পক্ষে ভালো, যেটা লিখতে পারিস শরীরের পক্ষে ভালো। খনিজ সেগুলো কী আছে, সেগুলো থেকে আমরা বঞ্চিত হই। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট, যেই খনিজগুলো শরীরের পক্ষে ভালো সেগুলো নষ্ট হয়ে যায় জল গরম করার ফলে, তার ফলে সেগুলো থেকে আমরা বঞ্চিত হই। 2 নম্বর পয়েন্ট যেটা, এটা অনেকেই লিখেছিস, প্রথমেরটাও জানিস, দ্বিতীয়টাও জানিস, এগুলো সবই ইজি, খুব ইজি, একমাত্র শেষেরটা ছাড়া। এটাও খুব ইজি। এটা কি? ক্লোরিনেশন। নামটা হয়তো শুনিসনি, যে স্ফুটন বা ক্লোরিনেশন নামটা শুনিসনি, কিন্তু জিনিসগুলো সবই জানিস, প্রথমেরটাও জানিস আর এটাও জানিস। ক্লোরিনেশন জিনিসটা কি না, এটা হচ্ছে, তো দেখবি যাদের ট্যাঙ্ক থাকে, জলের ট্যাঙ্ক থাকে, দেখবি ওপরে থাকে না 500 লিটার 1000 লিটারের ট্যাঙ্ক থাকে, সেখান থেকে ধর বিভিন্ন জায়গায় এবার জলের বিভিন্ন রকম করা আছে, কানেকশান করা আছে, সেখান থেকে জল তুই নিলি। এবার সেখানে কি করা হয়, এই যে আবদ্ধ পাত্রে বা ট্যাঙ্কে জলের সঙ্গে কি করা হয় না, পরিমাণ মতো, অনেকেই জানিস কি করা হয়, পরিমাণ মতো ব্লিচিং পাউডার দেওয়া হয়। পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে ব্লিচিং পাউডার মিশিয়ে স্যার স্যার নামটা কি বললেন? ব্লিচিং পাউডার নাম শুনিস নি? ব্লিচিং পাউডার না, বিক্রিয়াটার হুম বিক্রিয়াটার নাম স্যার। ক্লোরিনেশন প্রক্রিয়া, বিক্রিয়া নয়, এটা প্রক্রিয়া। বিক্রিয়া মানে হচ্ছে কারোর সঙ্গে একটা বিক্রিয়া করবে, রিয়াকশান করবে, এটা রিয়াকশান নয়, এটা হচ্ছে প্রক্রিয়া বা পদ্ধতি, তৈরির পদ্ধতি। মানে হচ্ছে নর্মাল জল থেকে জলটাকে আরও বিশুদ্ধ করার পদ্ধতি, সেটা হচ্ছে ক্লোরিনেশন। এটা হচ্ছে একটা প্রক্রিয়া বা তৈরির পদ্ধতি। তাহলে কী করছিস, পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে রেখে দিলে সেই জলটা কী হয়, জীবাণুমুক্ত হয়। জল জীবাণুমুক্ত হয়। এটা অনেকেই, যাদের দেখবি ট্যাঙ্ক থাকে, তারা অনেকেই দেখে থাকবি, ধর 1 মাস বা 2 মাস ছাড়া ছাড়া দেখবি ট্যাঙ্কটাকে পরিষ্কার করে, আবার দেখবি জলে কিছুটা ব্লিচিং পাউডার দিয়ে করে রাখে। তার কারণ হচ্ছে এটাই। আবার এটা হচ্ছে সবথেকে জেনারেল পদ্ধতি আর কি, অনেকেই করে। বা দেখবি অনেক বড় বড় দেখবি যে কোনো স্কুলে যদি থাকে বা এইসব জায়গায় থাকে, একই পদ্ধতি ইউজ করা হয়। কারণ সেখানে তো আর সেই সবাইকে জল ফুটিয়ে খাওয়াবে না, মানে জল ফুটিয়ে রাখলো, স্কুলে যত সমস্ত ছাত্র আছে খাবে ঠান্ডা করে, এরকম তো হয় না। ক্লোরিনেশন পদ্ধতি সেখানে ইউজ হয়, প্রচুর ইউজ হয় বড় বড় জায়গায় যেগুলো। আচ্ছা, এখানেও যেমন আছে, খুব সহজ, একটু সীমাবদ্ধ, মানে ত্রুটিও আছে, কিন্তু ত্রুটিটা হচ্ছে খুব বড় কিছু নয়, কিন্তু এটা খুবই ইজি পদ্ধতি। ত্রুটি কি না, ত্রুটি হচ্ছে, নেক্সট পেজে, ত্রুটিটা কি, ত্রুটি হচ্ছে 1 নম্বর না, ক্লোরিন কি হয়, উদ্বায়ী হয়, ঠিক আছে। তাহলে এবারে ধর তুই জলের বোতলে তুই ধরলি, কী বলে ওটাকে, জলটা ভরলি, জলের বোতলে ভরলি, এবার তুই ছিপিটা খুলে রেখে দিলি, তাহলে কি হবে, ক্লোরিন উদ্বায়ী হওয়ার জন্য ক্লোরিন উদ্বায়ী হয়, কী হচ্ছে, জল থেকে কী হলো, তাহলে উদ্বায়ী হয় ক্লোরিন, তাহলে কী হবে, বেরিয়ে যাবে। উদ্বায়ী মানে জানিস তো, উড়ে যাওয়া, উবে যাওয়া, সেটাকে উদ্বায়ী বলে। ক্লোরিন বেরিয়ে যায়। তাহলে ক্লোরিন বেরিয়ে গেলে কী হবে, তাহলে ব্যাকটেরিয়াগুলো আবার যেমন ছিল সক্রিয় হয়ে যাবে, এবং ব্যাকটেরিয়া পুনরায় জেগে ওঠে বা সক্রিয় হয়ে যায়, পুনরায় সক্রিয় হয়ে ওঠে। তার ফলে তুই ওই জলটা খেলে কী হবে, আবার সেই যেই ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো পেটে যাবে, যার ফলে শরীর খারাপ হবে। তাহলে বোঝা গেল ক্লোরিনেশন জিনিসটা সব থেকে সহজ
এবং ত্রুটিটাও খুব একটা নয়, কারণ জলের বোতল এমনি খুলে কেউ রেখে দেয় না বা এইসব কেউ করে না, মানে ঢাকা দিয়েই রাখে আর কি, যাই করে। গেল 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কি সব থেকে টাফ, মানে নর্মালি কেউ এটা করে না খুব একটা, যেটা হচ্ছে কি অতিবেগুনি বা ইউভি রশ্মির সাহায্যে। এটা তোরা হয়তো শুনেও থাকবি না, প্রথমে দুটো যেরকমভাবে শুনেছি এটা শুনেও থাকবি না। অতিবেগুনি রশ্মির সাহায্যে। অতিবেগুনি মানে কি না, যেমন আমরা দেখতে পাই একটা রশ্মি থাকে, তার যেমন ওয়েভলেন্থ থাকে বা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যেইগুলো দেখতে পাই থাকি সেইগুলো নয়। অতিবেগুনি হচ্ছে আলট্রাভায়োলেট। কারণ আলট্রাভায়োলেট নামটা হয়তো শুনে রেখেছি, মানে শুনেছিস হয়তো, আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি। না, এর সাহায্যে কী করা হয়, অ্যাকোয়া ফিল্টারে জল থাকে, তার মধ্য দিয়ে অতিবেগুনি রশ্মি চালালে কি হয় না, জলটা জীবাণুমুক্ত হয়। আর এতে তারপরে কি হয়, জীবাণুমুক্ত হয়ে গেলে পান করতে পারিস। কিন্তু এর একটা ত্রুটি আছে। তাহলে ত্রুটিটা সব থেকে বড় জিনিস। আচ্ছা, তাহলে কী হয় না, জলের ফিল্টারের মধ্য দিয়ে অ্যাকোয়া ফিল্টারের মধ্য দিয়ে, বা জলের ফিল্টারও লিখতে পারিস, ফিল্টারের মধ্য দিয়ে কি করা হয়, মধ্য দিয়ে কী করা হয়, ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, যেটা বলতে পারিস, ইউভি রশ্মি চালালে জল জীবাণু মুক্ত হয়। বোঝা গেল? তাহলে জল জীবাণুমুক্ত হয়ে গেলে সেটা খেতে পারবি। কিন্তু এর ত্রুটি যেটা আছে সেটা সব থেকে বড় ত্রুটি। এটা কি ত্রুটিটা হচ্ছে না, তুই তো যখনই চালিয়ে দিলি ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি যাই বল, তখন কী হলো, জলটা জীবাণুমুক্ত হয়ে গেল। কিন্তু তারপরে তুই যদি জলটাকে সাধারণ আলোতে আনিস, তখন কি হবে, যেই প্যাথোজেনিক যে জীবাণুগুলো ছিল সেইগুলো কী হবে, পুনরায় প্রজনন ক্ষমতা ফিরে পায় এবং আবার আগের মতো সক্রিয় হয়ে ওঠে, যার ফলে সেই রোগ সৃষ্টি হবে। বোঝা গেল না? ঠিক তো হলো, তুই এটা খুবই ভালো, খুবই মানে কি বলবো, খুবই পিউরিফাই বা বলতে পারিস ভালো জীবাণুমুক্ত হয়। কিন্তু এটাকে তুই ইউভি রশ্মি চালানোর পরে তোকে কোনো কিছু একটা দিয়ে তোকে সাধারণ যে আলো, যেটা আমরা এমনি দেখতে পাই যে আলোগুলো, তার সংস্পর্শে আনা যাবে না জলটাকে। যেইগুলো হয়, যেগুলো সেই তামার বোতল থাকে দেখবি, স্টিলের বোতল থাকে, তার মধ্যে রাখতে হবে তোকে। বোঝা গেল? এমনি যে জলের বোতল যেগুলো হয়, যেগুলো তোর প্লাস্টিকের, যেগুলো দেখবি দেখা যায় জলটাকে, সেই বোতলে রাখলে হবে না। তাহলে এটাকে কার মধ্যে রাখতে হবে না, যেখানে সাধারণ যে আলোক রশ্মি বা ভিজিবল দৃশ্যমান যে আলোক রশ্মিগুলো, সেইগুলো যাতে না ঢুকতে পারে। তো জলটাকে কোনো কিছুটাতে ঢেকে রাখতে হবে। যেমন বললাম, কপারের বা তামার বোতল যেইগুলো বা স্টিলের বোতল যেগুলো হচ্ছে আলো ঢুকতে পারবে না, সেই বোতলগুলো রাখতে হবে। এমনি বোতল বা এমনি যে বটলগুলো, সেগুলো ইউজ করা যাবে না। ইউজ করলে কি হবে, ইউজ করলে সেই একই জিনিস বললাম, যেটা যখনই সাধারণ আলো আসবে, দৃশ্যমান আলো পড়লে প্যাথোজেনিক যে জীবাণুগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠে। তার ফলে কী হবে, রোগ সৃষ্টি হবে, যেটা হলো অবশ্যই খারাপ জিনিস। সেই জন্য দৃশ্যমান আলো আনা যাবে না। এটা হচ্ছে তার ত্রুটি। না, জলের দু প্রকারভেদ কি না, একটা হচ্ছে ক্ষর জল, একটা হচ্ছে মৃদু জল। জল
একটা হচ্ছে কি মৃদু, আর একটা হচ্ছে ক্ষর। দু প্রকার জল হয়, মৃদু জল আর ক্ষর জল। এটাকে কিভাবে ভাগ করা যায়, মানে কিভাবে পার্থক্য করা যায় দুটোকে, না মৃদু জল সেটা হচ্ছে কি না সহজেই, এই জলটা কি না জল সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন করে। তাহলে বুঝতেই পারছিস ক্ষরজল কী হবে। যেই জল সাবানের সঙ্গে বিক্রিয়া করে বা সাবানের সঙ্গে মেশালে সহজেই ফেনা উৎপন্ন কী হবে, করে না, কিছুই নেই, একদম ইজি। তাহলে কী হলো, যেই জল সাবানের সঙ্গে সহজেই ফেনা উৎপন্ন করে না তাকে বলা হয় ক্ষরজল, আর যেটা সহজেই ফেনা উৎপন্ন করে তাকে বলা হয় কি মৃদু জল। এবারে তোরা দেখেই থাকিস এমনি যে আমরা জল ব্যবহার যেগুলো করি সেইগুলো সাবান আমরা যখন দেখেছিস তো গায়ে মাখি বা যেগুলো ধর আর অনেক সময় কাপড় কাচা বা এর সময় ব্যবহৃত হয়, সেগুলো দেখবি একটু সাবান বুলিয়ে দিলে হয় যেন অনেক ফেনা উৎপন্ন হয়, তার মানে ওটা মৃদু জল। ঠিক আছে, এবারে ক্ষরজল হলে কী হবে, ফেনা উৎপন্ন হয় না, বা তুই অনেক ঘষে যাচ্ছিস অনেক ঘষার ফলে দেখা গেল যে একটু ফেনা উৎপন্ন হলো, ঠিক আছে, সেটাকে বলে ক্ষরজল। এবারে এই যে ক্ষরজল যেটা হচ্ছে উৎপন্ন করে না যেটা, সেই ক্ষরজলের দু প্রকার ভাগ হয়। দু প্রকার ভাগ কি, একটাকে বলে অস্থায়ী ক্ষরতা, বানানটা দেখে নিবি, ক্ষয় মূর্ধন্য হয় না খ হয়। আর একটা হয় স্থায়ী ক্ষরতা, নামগুলো শুনেই বুঝতে পারবি কিছু না, নাম যা আছে তার মধ্যেই বলবো। অস্থায়ী ক্ষরতা মানে কি, যেই ক্ষরতা দেখ নামের মধ্যে আছে অস্থায়ী, মানে কি যেই ক্ষরতাটা স্থায়ী নয়, বোঝা গেল, সে পাশেই লিখে দিই, স্থায়ী নয়, এটা কি স্থায়ী। স্থায়ী নয় মানে কি, না স্থায়ী নয় মানে হচ্ছে বুঝতে পারছিস না, এটাকে কোনো একটা ট্রিটমেন্ট করলে বা কিছু এর সঙ্গে মিশিয়ে দিলে বা কিছু একটা করলে সোজা কথা এর ক্ষরতাটা চলে যায়, তখন কী হয়ে গেল মৃদু হয়ে যায়, মানে সেই যদি সাবানের সঙ্গে মেশাস তাহলে কী হবে ফেনা উৎপন্ন করবে। তাহলে এটা গেল অস্থায়ী ক্ষরতা। বা কী হলো অস্থায়ী ক্ষরতা, কি যেই ক্ষরতাটা স্থায়ী নয়, এটা কী করা হয় স্ফুটন মানে হচ্ছে গরম করা, স্ফুটন মানে গরম করা, একটু আগেই পড়েছিলাম, স্ফুটন বা অন্য কোনো সহজ প্রক্রিয়ায় দূর করা যায়, তাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। তাহলে অস্থায়ী ক্ষরতা কী হলো, যেই ক্ষরতাটাকে স্ফুটন মানে গরম করা বা অন্য কোনো সহজ প্রক্রিয়ার সাহায্যে দূর করা যায় তাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। তাহলে কী হলো, এই ক্ষরতাটা কী হলো, স্থায়ী নয়, মানে এটা পার্মানেন্ট নয়, যে পার্মানেন্ট সবসময় ক্ষরতা থাকবে সেরকম নয়, কিছু একটা ট্রিটমেন্ট করলি বা গরম করলি কিছু একটা করলি যার জন্য তোর ক্ষরতাটা চলে গেল, মৃদু হয়ে গেল, আবার এটাকে বলো অস্থায়ী ক্ষরতা। না এখানে সাধারণত কি হয়, না এর মধ্যে সাধারণত কি থাকে, তাহলে অস্থায়ী যেমন বললাম যে অস্থায়ীতে কী থাকে, না অস্থায়ী যে ক্ষরতাটা হয় তার মধ্যে কি থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা লোহা এদের কি থাকে, বাইকার্বনেট লবণ থাকে। আর স্থায়ী ক্ষরতা কি, না স্থায়ী ক্ষরতা যেটা হচ্ছে কি নামটা শুনে বোঝা যায় স্থায়ী, মানে এটা পার্মানেন্ট, এটাকে তুই কোনো ট্রিটমেন্ট করে মানে গরম করে বল বা অন্য কোনো প্রক্রিয়ায় বল, এটাকে তুই তার ক্ষরতাটাকে দূর করতে পারবি না, মানে ক্ষরতাটা সবসময়ই থাকবে, সেটাকে বলে কি স্থায়ী ক্ষরতা। এখানে কি থাকে, না এখানে থাকে কি ক্যালসিয়াম বল বা ম্যাগনেসিয়াম বল এদের ক্লোরাইড থাকে, ক্লোরাইড লবণ, ক্লোরাইড বা সালফেট লবণ থাকে।
তাহলে বোঝা গেল যখন বাইকার্বনেট লবণ থাকে তাকে বলা হয় অস্থায়ী ক্ষারতা, যখন ক্লোরাইড বা সালফেট লবণ থাকে তাকে বলা হয় স্থায়ী ক্ষারতা। এবারে যখন হচ্ছে এই ক্লোরাইড বা সালফেট এই লবণগুলো থাকবে সেই ক্ষারতাটাকে তুই কোনোদিনও দূর করতে পারবি না। কিন্তু যখন কার্বনেট লবণ থাকবে তখন সেটাকে তুই গরম করে বল বা অন্য কোনো প্রসেসে বা পদ্ধতিতে ওটাকে দূর করতে পারবি, এবং দূর করে তার ক্ষারতাটাকে তুই নষ্ট করে দিয়ে মৃদু জল তৈরি করতে পারবি। এই হচ্ছে দু প্রকার, অস্থায়ী ক্ষারতা আর স্থায়ী ক্ষারতা। আজকে তোদের এতটাই পড়াবো, আর পড়াবো না, এতটাই থাকবে, নেক্সট দিন আশা করি শেষ হয়ে যাবে, আর বেশি নেই খুব, আজকে এতটাই থাক, বোঝা গেল।